বাঁচানো গেল না নির্যাতনের শিকার শিশু আসিয়াকে। 2 দফা জানাজা শেষে মাগুরায় দাফন, সবার মাঝে স্বজন হারানোর কষ্ট। আমি নিজে ইচ্ছা দেখতে চাই এরকম পাল্টে মোরা এইটুকু আপনাদের কাছে বলতে চান তাইলে। আসিয়ার মৃত্যুতে ক্ষোভ, প্রতিবাদ। আইন সংশোধনের পর সোমবার নাগাদ অধ্যাদেশ জারি। 1 সপ্তাহের মধ্যে বিচার শুরু, জানালেন উপদেষ্টা। 12-13 জনের 161 স্টেটমেন্ট নেওয়া হয়েছে। আমরা আশা করছি 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। 4 দিনের সফরে ঢাকায় জাতিসংঘের মহাসচিব, প্রধান উপদেষ্টা সহ গুতেরেসের সঙ্গে ইফতারের প্রস্তুতি কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবিরে। বেশিরভাগ সংস্কার প্রস্তাবে একমত বিএনপি, জানালেন সালাউদ্দিন আহমেদ। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে, অভিযোগ মির্জা আব্বাসের। আগামী বছরই বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির অভিযোগ তদন্তের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে। হঠাৎ ওমরা কমিয়ে দিয়েছে সৌদি সরকার। বিমানের টিকিট করেও যেতে পারছেন না অন্তত 30,000 বাংলাদেশি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস সরকার। Akish Bashir brings the true 700 ppm clear glass in Bangladesh. Akish Bashir Glass. 2 দফা জানাজা শেষে দাফন করা হলো মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়াকে। বিকেলে হেলিকপ্টারে করে তার মরদেহ নিয়ে যাওয়া হয় মাগুরায়। নোমানী মাঠ ও নিজ বাড়ির জারিয়ায় জানাজার পর চিরনিদ্রায় শায়িত করা হয় আসিয়াকে। জানাজায় অংশ নেওয়া প্রত্যেকে আসিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি চাইলেন ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি। ঘরের মেয়ে আবারও ফিরল ঘরে। পার্থক্য শুধু লাল টুকটুকে জামার বদলে এবার তার গায়ে জড়ানো সাদা কাফনের কাপড়। যার আরোগ্য কামনায় প্রার্থনা করেছিল গোটা দেশবাসী, সেই শিশু আসিয়া চলে গেল সবাইকে কাঁদিয়ে। তার মরদেহ বহনকারী হেলিকপ্টারটি মাগুরা স্টেডিয়ামে পৌঁছায় বৃহস্পতিবার বিকাল 6:30টার দিকে। শেষবারের মতো আসিয়াকে দেখতে ঢল নামে হাজারো মানুষের। নোমানী মাঠে প্রথম জানাজায় অংশ নেয় স্থানীয়রা। এরপর আসিয়ার গ্রামের বাড়ি জারিয়ায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বিদায় জানায় শিশুটিকে। পরে সোনাইকুণ্ডি সম্মিলিত ঈদগাহ কবরস্থানে দাফন করা হয় তাকে। সেখানে উপস্থিত ছিলেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ও জাতীয় নাগরিক পার্টির নেতারা। ধর্ষক এবং খুনি একই সাথে, তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই তাদের সবাইকে গ্রেফতার করেছে এবং আপনারা জানেন যে 90 দিনের মধ্যেই পুরো বিচারিক কার্যক্রম সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। আসিয়ার মরদেহ নিজ বাড়িতে পৌঁছানোর পর নান্দোয়ালি গ্রামে ধর্ষণে অভিযুক্তের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ গ্রামবাসী। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এর আগে রাজধানীর সিএমএইচ হাসপাতালে আসিয়ার মৃত্যু হয়। সাথে সাথেই সারা দেশে নেমে আসে শোকের ছায়া। গভীর শোক প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকেই ছুটে যান হাসপাতালে। সেখানে হতভাগ্যের মা সন্তান হত্যার বিচার দাবি করেন। মাগুরায় পাশবিকতার শিকার শিশুটির বাঁচার সম্ভাবনা কম, তা জানা ছিল সবারই। তারপরও অলৌকিকের আশায় ছিল গোটা জাতি। কিন্তু সেই প্রার্থনা আর চিকিৎসকদের প্রাণান্তকর চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে বৃহস্পতিবার দুপুরে পৃথিবী ছেড়ে চলে গেল সে। 6 মার্চ থেকে চোখের ঘুম হারাম পুরো পরিবারের। শুধু হৃদস্পন্দন চলা মেয়েকে নিয়ে মাগুরা থেকে ঢাকা মেডিকেল, সেখান থেকে সিএমএইচে ছুটতে হয়েছে তাদের। তারপরও বাঁচানো গেল না প্রিয় কন্যাকে। অশ্রুসিক্ত মায়ের এখন একটাই দাবি, ন্যায় বিচার। ঘটনার দিন ওরা আপার বাড়ি বেড়াতে গেছিল, বেড়াতে গেলে ওরা আপারের ধরে মারিছিল বলে তখন আর কি ও কইছিল যে আমি তো কইয়া দেবো আমার মার কাছে। তখনই সেই রাত্রি ওইরকম ঘটনা ঘটেছে। বড় মায়ের ইচ্ছা হলো তো মায়ের আলাদা করে থুয়ে দিছিল।
পরে 11টার সময় আমার কাছে ফোন দিয়েছে যে আপনার মনি অসুস্থ। আমি যাই দেখি যে সদরে ভর্তি করছে মাগুরা দিয়ে তুই উনি পলাইছে ওই মহিলা। পরিবারের পক্ষ থেকে বক্তব্য এতটুকুই আছে যেন ওদেরকে আন্টি যেটা বললেন ওদেরকে জন্য ফাঁসি দেওয়া হয়, যারাই আছে হত্যার সাথে জড়িত সবার ফাঁসি চাই আমরা। আমাদের আর কোনো বক্তব্য নেই। দ্রুততার সঙ্গে যত দ্রুত সম্ভব ওদেরকে ফাঁসি দিতে হবে। আর একটা এখানে আর কোনো কথা নেই। মাগুরা সরকারি হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতাল 7 দিনে শিশুটিকে বাঁচানোর চেষ্টা করেছিলেন 4 হাসপাতালের শতাধিক চিকিৎসক। শিশুটির মৃত্যুর পর তাকে শেষবারের মতো দেখতে সিএমএইচে আসেন অনেকেই। অন্তর্বর্তীকালীন সরকার বলি, বাংলাদেশের যেই সরকারে আসুক তার কথাই বলি না কেন, মানে আমাদের না এখন সবচেয়ে বড় দায়িত্ব আমাদের বোনকে আমরা যেভাবে হারালাম এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি, মৃত্যুদণ্ড, সেটাকে যে কোনোভাবে যে 90 দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে এটার মধ্যে শেষ করা। এখানে শুধু ধর্ষণ কাণ্ডই সংগঠিত হয়েছে তা নয়, বরং তার সঙ্গে যে নির্মমতা এবং পরিকল্পিতভাবে তাকে যে হত্যা করার যে কার্যক্রম, সেই হত্যার অপরাধও এখানে সংগঠিত হয়েছে। কাজেই এই জায়গাটায় আমাদের আবেগ তো এটাই ছিল যে ধর্ষিতা নিহত আমাদের বোন আসিয়ার তার দাফন হওয়ার আগেই এই খুনি ধর্ষকদের বিচার কার্য সম্পন্ন হওয়া, এটাই ছিল আমাদের আবেগ। ফুলের মতো পবিত্র এই শিশুর অকালে ঝরে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই। শিশুটির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সবাই শোকাহত। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি এই শিশুটিকে বাঁচিয়ে রাখার জন্য। আমাদের মিলিটারি ডক্টররা প্রাণান্তকর চেষ্টা করেছেন। চিফ অ্যাডভাইজার নিজে নির্দেশ দিয়েছেন, উনি তো আজকে শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে। ময়নাতদন্ত শেষে শিশুটির নিথর দেহ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় তার জন্মস্থান মাগুরার শ্রীপুর উপজেলায়। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। শিশু আসিয়ার ধর্ষকদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল ও কফিন মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বরে। হয়েছে গায়েবানা জানাজা। এসব প্রতিবাদ সমাবেশ থেকে অপরাধীর কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। সারি সারি মুখ, মশাল হাতে প্রতিবাদ মুখর স্লোগানে স্লোগানে। শিশু আসিয়ার মৃত্যুতে ক্ষুব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বের করে বিক্ষোভ মিছিল। বেশ কয়েকটি সংগঠনের ব্যানারে এতে অংশ নেন ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় ভিসি চত্বরে অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজা। প্রতিবাদের এই মিছিলে যোগ দেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। আসিয়া ধর্ষণে অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি করেন তিনি। দ্রুততম সময়ে বিচার হবে, ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে এবং এই শিশুটির জন্য আমাদের পুরো জাতি, পুরো দেশ দোয়া করছে। একই সময় রাজু ভাস্কর্যের সামনে থেকে একটি মিছিল বের হয়। স্লোগানে স্লোগানে মিছিলটি প্রদক্ষিণ করে গোটা ক্যাম্পাস। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে তখন কফিন মিছিলে জড়ো হন শিক্ষার্থীরা। আমরা যে আন্দোলনটা করছি সেটার সাথে আপনারা একাত্মতা পোষণ করুন এবং আমাদের আসিয়ার জন্য আপনারা সবাই দোয়া করুন। 3 দিন 4 দিনের মধ্যে ফাঁসি দেখতে চাই। তাদের জনসম্মুখে নিয়ে এসে ফাঁসি দেওয়া হোক। ধর্ষকের মৃত্যুদণ্ড দেখতে চাই, এর বাইরে আমরা কোনো পদক্ষেপ দেখতে চাই না। আমরা শুধুমাত্র মৃত্যুদণ্ড দেখতে চাই। আরো অনেক আসিয়া আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলোতে দিনের পর দিন ধর্ষণের শিকার হচ্ছে, যৌন নিপীড়নের শিকার হচ্ছে, কিন্তু এগুলো কখনো খবরের কাগজের পাতায় আসে না। সংক্ষিপ্ত সমাবেশ থেকে শিক্ষার্থীরা ধর্ষণের আইন পরিবর্তনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আহ্বান জানান। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার বিচার কাজ আগামী 7 দিনের মধ্যে শুরু হবে। এর পরবর্তী 7 দিনের মধ্যে বিচার কাজও শেষ করা সম্ভব হবে বলে আশাবাদী আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন। শিশু ধর্ষণ ও বলাৎকারের সব মামলার বিচার দ্রুত শেষ করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে, সংশোধন করা হচ্ছে এই সংক্রান্ত আইনও। আগামী সোমবারের মধ্যে এ ব্যাপারে অধ্যাদেশ জারি করা হতে পারে বলে জানিয়েছেন উপদেষ্টা।
ধর্ষণের শিকার শিশু আসিয়ার মৃত্যুতে গভীর শোক জানানো হয় উপদেষ্টা পরিষদে। মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। ধর্ম মন্ত্রণালয়কে এর দায়িত্ব দেওয়া হচ্ছে। এছাড়া স্বল্পোন্নত দেশের কাতারে উন্নীত হতে 2026 সালে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে সিদ্ধান্ত হয় কিছু সংস্কার রাজনৈতিক সংলাপ ছাড়াই বাস্তবায়ন করা হবে। বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক ব্রিফিংয়ে এ নিয়ে বিস্তারিত জানান প্রেস সচিব শফিকুল আলম। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক, যেখানে আলোচনার পাশাপাশি নেওয়া হয় বেশ কিছু সিদ্ধান্ত। এসব সিদ্ধান্ত সম্পর্কে জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব শফিকুল আলম বলেন, মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির তদন্তের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। সৌদি আরবের অর্থায়নে মসজিদগুলো নির্মাণের কথা প্রচার করা হলেও আদতে তা রাষ্ট্রের অর্থ খরচে নির্মাণ হয়। স্বৈরাচারের যে সাপোর্টার তারা বলতে চান যে এটা সৌদি ফান্ডেড এটা প্রজেক্ট, সৌদি এখানে একটা টাকাও দেয়নি। এটা ট্যাক্স পেয়ার মানিতে এই প্রায় $1 বিলিয়ন এটা একটা প্রজেক্ট। ধর্ম মন্ত্রণালয় এটার একটা ইনভেস্টিগেট করার জন্য একটা কমিটি করে দিয়েছেন। এটার মধ্যে কি ধরনের অন্যায় অনাচার হয়েছে সেগুলো তারা ইনভেস্টিগেট করে দেখবেন। এ সময় সংস্কার বাস্তবায়নের ব্যাপারেও বিস্তারিত জানান শফিকুল আলম। বলেন, সরকারি অফিসগুলোতে খুব দ্রুত জনবল নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আলোচনা হয়েছে নেপালের জলবিদ্যুৎ আমদানির সম্ভাব্যতা নিয়ে। সংস্কার কমিশনের কিছু সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক সংলাপের দরকার পড়বে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয় তা বাস্তবায়ন করতে পারবে। অনেকগুলো রিকমেন্ডেশন দিয়েছে, অ্যারাউন্ড 2000। তার মধ্যে কিছু কিছু রিকমেন্ডেশন আছে ওইটার জন্য পলিটিক্যাল আসলে ডায়ালগের কোনো দরকার নাই। সেই ডিসিশনগুলো যাতে খুব দ্রুত নেওয়া যায় সেই জন্য আজকে চিফ অ্যাডভাইজার বলেছেন সরকারের সমস্ত অফিসগুলোতে যাতে খুব দ্রুত প্রচুর জনবল নিয়োগ করা যায়, যেগুলো জায়গায় ভ্যাকান্সি আছে সেটা খুব এটা টেন্স অফ থাউজেন্ডস অফ এটা করছেন এবং এই অনুযায়ী ক্যাবিনেট সেক্রেটারি আগামী মিটিংয়ে এটা উপস্থাপন করবেন। বৈঠকে 2026 সালে বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এর ফলে জায়গা হবে স্বল্পোন্নত দেশের কাতারে। 2026-এ এলডিসি গ্র্যাজুয়েশন করব। যেই ধরনের চ্যালেঞ্জগুলো যেগুলো আসবে সেটা ফেস করার জন্য এখন থেকেই প্রিপারেশন নেওয়ার কথা মাননীয় চিফ অ্যাডভাইজার বলেছেন। ইন্টারন্যাশনাল মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের বিজনেস এর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। প্রেস সচিব জানান, আগামী 26 তারিখ 4 দিনের সফরে প্রধান উপদেষ্টা চীন যাচ্ছেন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক হবে বলেও জানান তিনি। পৃথিবীর অনেক লিডাররা এখানে আসেন, উনি ওখানে কথা বলবেন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের নির্বাচন এবং নানা প্রসঙ্গে ভারত যে মন্তব্য করেছে তা দেশের সার্বভৌমত্বে আঘাতের শামিল। এই মন্তব্য করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্তব্য করেন তিনি। বলেন, জাতিসংঘ মহাসচিবের সফর রোহিঙ্গা সংকট নিরসনে ভূমিকা রাখবে মনে করে বাংলাদেশ। জানান, রোহিঙ্গা সমস্যাকে বাংলাদেশ সরকার অগ্রাধিকার দিচ্ছে। প্রত্যাবাসন ইস্যুতে অব্যাহত আছে আলোচনা। ব্রিফিংয়ে তিনি আরও জানান, সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি বিএসএফ এর মধ্যে আলোচনা হয়েছে। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে এখনও ভারতের কাছ থেকে সদুত্তর পাওয়া যায়নি, জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বাংলাদেশ মনে করে এই বিষয়সমূহ একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এই ধরনের মন্তব্য অযাচিত এবং অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল। এই ধরনের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাস্তবতার ভুল প্রতিফলন। বাংলাদেশ সকল দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে দৃঢ়ভাবে বিশ্বাস করে। মাগুরার আসিয়া ধর্ষণ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি আসিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিকেলে মিরপুরে 60 ফিট রাস্তা সংলগ্ন এলাকায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, আসিয়াকে ধর্ষণের ঘটনায় জড়িতদের কোনো ছাড় নয়, ধর্ষকদের আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি করেন। বলেন, আইনের যথাযথ প্রয়োগ না হয় আসিয়াদের প্রতিনিয়ত ধর্ষণ ও জীবন দিতে হচ্ছে। সমাজে ধর্মীয় অনুশাসন নিশ্চিত করা হলেই ধর্ষণ সহ সামাজিক অবক্ষয় কমে আসবে বলেও জানান তিনি। কুরআন দিয়ে দেশ পরিচালিত হলে দেশে কোনো অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন, খুন, ধর্ষণ থাকবে না বলে জানান জামায়াত আমির।
কোরআনের আইন কায়েম হলে সকল ধর্ম বর্ণের মানুষ তার ন্যায্য অধিকার পাবে, মর্যাদাবান নাগরিক হিসেবে ইনশাআল্লাহ তারা এই দেশে নিরাপত্তা নিয়ে বসবাস করবে এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে একজন বাংলাদেশী হিসাবে পরিচয় দিতে পারবে। আমরা সেই দেশটি গড়ার ক্ষেত্রে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবার এবং জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে বাংলাদেশ সেনাবাহিনী এই ইফতার আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজ খবর নেন। আয়োজিত ইফতার ও নৈশভোজে 4 শতাধিক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্য, জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সদস্য, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মাগুরায় শিশু ধর্ষণের বিচারের দাবিতে বিভিন্ন জেলায় মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। মাগুরায় শিশু ধর্ষণের সাথে জড়িত আসামিদের 48 ঘন্টার মধ্যে ফাঁসি দেওয়ার আলটিমেটাম দিয়েছেন রাজশাহীর ছাত্র জনতা। রাত 8টার দিকে নগরীর আলুকুটি মোড় থেকে এই দাবিতে মশাল মিছিল বের করে শিক্ষার্থী। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাহেব বাজারে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এ সময় তারা বলেন, ধর্ষকদের দ্রুত ফাঁসি কার্যকর না করলে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। নারায়ণগঞ্জে ধর্ষণের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ব্যানারে কাফন মিছিল করেছে শিক্ষার্থীরা। বিকেলে শহরের চাষারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই মিছিল বের করেন তারা। এর আগে সংক্ষিপ্ত সভায় ছাত্ররা বলেন, শুধু মাগুরার ওই শিশু নয়, দেশের প্রতিটি ধর্ষণের বিচার করতে হবে। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির স্মরণে কুমিল্লার পুবালি চত্বরে মোমবাতি প্রজ্বলন করেছে ধর্ষণ বিরোধী ছাত্র সমাজ। এছাড়া ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত করে ফাঁসির দাবি জানান তারা। বিক্ষোভ সমাবেশে কুমিল্লা জেলা শহরের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। 190 কোটি টাকা মানি লন্ডারিং ও 33 কোটি টাকা আত্মসাতে সালমান এফ রহমান সহ 19 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা করেছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। দুপুরে দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তথ্য জানান তিনি। এছাড়াও প্রায় 13 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 53 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য সুপ্রিয় ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। পাশাপাশি একই অভিযোগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেয়ের আফরোজ চুমকি ও তার স্বামী মাসুদুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সর্বমোট 113 কোটি 41 লক্ষ 59,096 টাকা স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অন্যত্র সরিয়ে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ সংগঠনের অপরাধে জনাব সালমান ফজলুর রহমান সহ আইএফআইসি ব্যাংকের কর্মকর্তাদের সহ মোট 9 জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঈদ উপলক্ষে দেশের প্রায় সব বাজারই সেজেছে নতুন পসরা। রোজা পার হওয়ার সাথেই বাড়ছে ক্রেতাদের ভিড়। দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। বেচাকেনায় সরগরম দেশের বিপণী বিতানগুলো। দেশি বিদেশি পণ্যের ভিড়ে গুরুত্ব পাচ্ছে ক্রেতার রুচি পছন্দ। ঈদ আবদারে নারীদের সাজ পোশাকের তালিকায় লম্বা, পিছিয়ে নেই শিশুসহ সব বয়সীরা। ভিড় বাড়ার আগেই কেনাকাটা সারতে চান অনেকে। বিক্রেতারা বলছেন, দেশি পণ্যের দাম নাগালের মধ্যে। আমদানি খরচ আর ডলারের দাম বাড়ায় বিদেশি পণ্যের দাম কিছুটা বাড়তি। ঈদ বাজারে ছিনতাই, চাঁদাবাজি সহ অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ প্রশাসন। দিচ্ছেন অন্যদের সতর্ক থাকার পরামর্শ। ভিড় বাড়ার আগে নিজেরা নিরিবিলি কেনাকাটা করে ফেলতেছি, যেন কোনো রকমের ঝুট ঝামেলা না হয়। বাচ্চাদের কিনে আসলে বাচ্চারাও বিরক্ত হয় বেশি মানুষজন থাকলে। খুব একটা ভালো লাগতেছে না এখনো, তাও দেখতেছি এখনো কিনা হয় নাই। আর কসমেটিক্স দেখতেছি, কিছু কিছু জিনিস কিনছি। পোশাকের পুলিশও আমরা ডিপ্লয় করেছি, যাতে করে সাধারণ জনগণ তারা তাদের ইচ্ছে মতো শপিং মল এবং বিপণী বিতানে গিয়ে কেনাকাটা করে তারা নিরাপদে ঘরে ফিরতে পারে।
হঠাৎই ওমরা ভিসা কমিয়ে দিয়েছে সৌদি সরকার। কোটা পদ্ধতিতে বাংলাদেশিদের ভিসা পাচ্ছেন মাত্র 8 থেকে 10%। এতে আগাম টিকিট কেটেও ওমরা পালনে যেতে পারছেন না অন্তত 30 থেকে 35 হাজার বাংলাদেশি। এখন টিকিটের টাকা ফেরত পাওয়া নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। সরকারের হস্তক্ষেপ কামনা করছেন হাব নেতারা। হজের পর দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় আনুষ্ঠানিকতা ওমরা পালনে সৌদি আরবে ছুটে যান মুসলিম বিশ্বের কোটিরও বেশি মুসল্লি। সংখ্যার হিসাবে ওমরা পালনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। ওমরা হজের এই চাপ কয়েক গুণ বেড়ে যায় রমজানের সময়। এ সময়ে বাংলাদেশ থেকেই ওমরা পালনে যান লাখেরও বেশি। তবে এবার এই চাপ সামলাতে 10 রোজা না যেতেই ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে সৌদি সরকার। কোটা পদ্ধতিতে বাংলাদেশিরা ভিসা পাচ্ছেন মাত্র 8 থেকে 10%। তাদের রমজানে ধারণ ক্ষমতার থেকে বেশি লোক এখন মক্কা মদিনায় আছে, যার কারণে তারা এটা নিয়ন্ত্রণ করাটা খুব জরুরি মনে করে ভিসা ইস্যু করাটা বন্ধ করে দিয়েছে। আপনি 100 সাবমিট করলে একটা বা দুইটা পাচ্ছেন, কোনো ক্ষেত্রে পাচ্ছেন না। এটা অলমোস্ট বন্ধের মতো। কিন্তু এটার জন্য কোনো ঘোষণা এখন পর্যন্ত নাই, কোনো অফিসিয়াল সার্কুলারও এখন পর্যন্ত নাই। কী কারণে এটা করা হয়েছে সেটাও আমাদের জানা নাই। হঠাৎই এই ভিসা জটিলতায় আটকে গেছেন অন্তত 50,000 আবেদনকারী। আগামী টিকিট করেছেন অন্তত 30,000, যারা টিকিটের টাকা ফেরত পাওয়া নিয়ে পড়েছেন শঙ্কায়। সৌদি এয়ারলাইন্স বা অন্যান্য এয়ারলাইন যারা আছে তাদেরকে বলছে যে যেহেতু আমাদের ভিসা হচ্ছে না, কোটা দিয়ে দিছে, তো সেহেতু আমাদের টিকিটগুলো রিফান্ড করে দাও, তোমাদের ফ্লাইট ক্যান্সেল করে দাও। ফ্লাইট আসবে না, ফ্লাইট না আসলে ফ্লাইটে খরচ হবে না, ফ্লাইট তো সৌদি আরব থেকে আসবে না, তো আপনারা কেন দিচ্ছে না? এখন তারা গরিব সরকারের কথা শুনতেছে। প্রতি বছর হিজরি বর্ষ শুরুর পর থেকে ওমরা ভিসা দেয়া শুরু করে সৌদি সরকার। চলতি বছর এই ভিসা দেয়া হবে 25 রমজান পর্যন্ত। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। যশোরে জরুরি অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়েছে একটি প্রশিক্ষণ বিমান, তবে অক্ষত আছেন 2 জন পাইলট। আইএসপিআর জানায় দুপুরে যশোর বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। প্রশিক্ষণ চলাকালীন 12:55 জরুরি অবতরণের চেষ্টা করে গ্লোব 120 টিপি বিমান। এ সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। বিমানটি ক্ষতিগ্রস্ত হলেও বিমানে থাকা গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান ও স্কোয়াড্রন লিডার আহমদ মুসা অক্ষত রয়েছেন। দুর্ঘটনা তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 30 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে রাশিয়া। মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ মস্কো যাবার পর এলো এই ঘোষণা। এর আগে সৌদি আরবের জেদ্দায় মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠকে 30 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয় ইউক্রেন। এবার রাশিয়ার সাথেও একই চুক্তি করল মার্কিন প্রতিনিধিরা। তবে দীর্ঘ এই সংঘাতের মূল কারণগুলো সমাধান না করলে এই যুদ্ধবিরতি ভিত্তিহীন বলে মন্তব্য করেন ভ্লাদিমির পুতিন। আপাতত 1 মাসের যুদ্ধবিরতি হলে এর মাধ্যমে যুদ্ধের স্থায়ী সমাপ্তি হবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।